Oppo A12 5G যেটা রিসেন্টলি লঞ্চ হওয়া মিড রেঞ্জের একটি 5G স্মার্টফোন। এখন কিছু স্পেসিফিকেশনের কারণে স্মার্টফোনটিকে কেন জানি না মিড রেঞ্জে রাখতে পারছি না। কথাই আছে সামনে ফিটপাট ভেতরে সতর্কতা। স্মার্টফোনটিতে থাকছে আপনার 6.7 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, ডিউল ক্যামেরা সেটআপ, 5500 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তবে এত কিছু থাকা সত্ত্বেও কেন মিড রেঞ্জে স্মার্টফোনটিকে রাখলে আমার চুলকানি বেড়ে যাচ্ছে, সেটা মেবি আপনাদের প্রশ্ন ছিল। তাহলে দেরি কিসের বন্ধুরা, রহস্য উন্মোচনের প্রশ্নটির উত্তর বের করা যায়। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি ওটিপিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবেন। এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির ডিজাইন দেখলে অবশ্য হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন নট CE4 এর কথা মনে পড়ে যায়, কিন্তু চাহি না তাকে মনে করতে, তবুও মনে পড়ে যায়। স্মার্টফোনটি বাজারে সিলাডম, মার্বেল এবং ডার্ক ক্রপ এই দুটি কালারে অ্যাভেলেবেল থাকবে। ফোনটির ব্যাকে কিন্তু আপনি ডায়মন্ড স্ট্রাকচারাল ডিজাইন পেয়ে যাবেন, আর ব্যাকের সাইড গুলো কিন্তু আপনার কার্ভ করা হয়েছে। এরপরে স্মার্টফোনটি হাতে নিলে এর গ্রিপ বা ইনহ্যান্ড ফিল কিন্তু মোটামুটি যথেষ্ট ভালোই পাবেন। স্মার্টফোনটির ব্যাকে কিন্তু লেফট সাইডে এর ক্যামেরা মডিউলটা আপনার ভার্টিক্যাল আকারে সাজানো হয়েছে। দেন এখানে ফ্ল্যাশ রিংটাও কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে এবং এই থিকনেস করা হয়েছে আপনার 8.4 মিলিমিটার, ওজন করা হয়েছে আপনার 186 গ্রাম। তার সাথে কিন্তু আরো রয়েছে IP54 এর সার্টিফিকেশন। স্মার্টফোনটির বিল কোয়ালিটিটা নাকি আপনার Oppo A3 Pro এর মতো খুবই মজবুত টাইপের কিন্তু এখানে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি পেয়ে যাবেন কিন্তু 6.7 ইঞ্চি মাপের একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হলো আপনার 1080x2412 পিক্সেল এবং এটা কি 120 হার্জ সাপোর্টেড ডিসপ্লে। তার সাথে ডিসপ্লেতে আপনি HDR10+ সার্টিফিকেশনও পেয়ে যাবেন আর 1100 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন। তবে ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 88.3% এবং 394 পিপিআই ডেনসিটি। এখানে আমি ডিসপ্লে নিয়েও কিন্তু স্যাটিসফাইড ছিলাম, কারণ ডিসপ্লেটা মোটামুটি পাঞ্চি এবং কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনি কিন্তু কোনো প্রকার প্যারা পাবেন না। তার সাথে সরাসরি রোদের আলোতে ব্যবহার করতে হালকা সমস্যা হতে পারে, কারণ এখানে 1100 নিটস কিন্তু পিক ব্রাইটনেস একটু তুলনামূলক কমই বলতে পারেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে কিন্তু রান করবে আপনার ColorOS 14, আর চিপসেট হিসেবে এখানে তারা ব্যবহার করেছে আপনার Qualcomm Snapdragon 7 Gen 3, যেটা 4nm বেসড একটা অক্টা-কোর প্রসেসর। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Android 720। এখন আমার মাথা ব্যথাটা আসে এখানে, আপনি যদি এই স্মার্টফোনটিকে হেভিলি গেমিং এর জন্য পারচেজ করার চিন্তা ভাবনা করছে তাহলে আপনি সবথেকে বড় ভুল করবেন ভাই। তবে আপনার ফোকাসটা যদি গেমিং এ না থাকে, যদি মাল্টিমিডিয়া পারপাসে থাকে, মিস আপনি হেভিলি টাস্কিং বলুন ওগুলো আপনার এটা ইজিলি হ্যান্ড ওভার করতে পারবে, সেক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটিকে নিতে পারেন। চিপসেটটি রাখায় অনার অফ কিং এর মতন গেম কিন্তু আপনি 120 FPS এ রেখে প্লে করতে পারবেন, আর এতে ম্যাক্সিমাম আপনি FPS পেয়ে যাবেন 119.9 FPS, অনেকটা স্টেবল বলতে পারেন। আমার চুলকানি কিন্তু এখানে যদি 8 সিরিজের স্ন্যাপড্রাগনের একটি ভালো চিপসেট ইউজ করতে তাহলে কিন্তু এই স্মার্টফোনটি অল ওভার একটি পারফেক্ট স্মার্টফোন হয়ে যেত আমাদের জন্য। আর এটি বাজারে কিন্তু 3টা RAM ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকছে, 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB RAM, 512GB ইন্টারনাল স্টোরেজ। তবে RAM ROM এর ক্ষেত্রে সেটা ভালো করেছে, বাট সেটা ভালো দেয় নাই বলতে এখানে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে থাকছে আপনার UFS 3.1 আর RAM টাইপ হিসেবে কিন্তু থাকছে LPDDR4X। তবে বুঝলাম না এখানে এই জায়গাটুকু এসে তারা কিপটামিটা কেন করলো। ক্যামেরার ব্যাপারে বললে স্মার্টফোনটির ব্যাকে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনি OISও পেয়ে যাবেন। সেকেন্ড আইতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড পাবেন, আর ব্যাক ক্যামেরাতে আপনি সর্বোচ্চ 4K তে 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ সেলফি ক্যামেরা পাবেন, আর সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30fps ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। তো অল ওভার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলে কিছু ক্যামেরা সিম্পল অবশ্যই স্ক্রিনও দেখতে পাচ্ছেন। ব্যাটারি সেগমেন্ট নিয়ে বললে এখানে মোটামুটি একটা অ্যাডভান্স রেঞ্জে বলতে পারেন। স্মার্টফোনটি কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, আর ব্যাটারিটি কিন্তু চার্জ করার জন্য থাকছে কিন্তু আপনার 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার, এটা দ্বারা আপনি 0 to 100% করে নিতে পারবেন ওটাও 27 মিনিটে। সেক্ষেত্রে এটাও একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। তার সাথে কিন্তু আপনি এই স্মার্টফোনটিতে কিন্তু পাওয়ার ম্যানেজমেন্ট চিপও পেয়ে যাবেন, যেটা আপনার ব্যাটারি লাইফকে কিন্তু আরো বেশি লং লাস্টিং করে তোলে। তবে স্মার্টফোনটির ওভারঅল সব দিকে কিন্তু আমাদের ভালো লাগলো, তবে তারা যদি এখানে র্যাম টাইপ আর স্টোরেজ টাইপ যদি একটু ভালো দিত, প্লাস এর চিপসেটটা যদি আরেকটু আপনার উন্নত মানের দিত অথবা পাওয়ারফুল দিত, তাহলে না হয় তাকে আমি অলরাউন্ডার মেনে নিতাম। প্রাইসিং এর ব্যাপারে বলার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি এখন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা বাই মিস্টেক নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। স্মার্টফোনটির প্রাইস আপনার চাইনিজ মার্কেটে রাখা হয়েছে আপনার 1799 চীনা, যেটা ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে অলমোস্ট 20,700 রুপিতে গিয়ে দাঁড়ায়, আর বাংলা টাকা কনভার্ট করলে অলমোস্ট 29,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে আশা করা যাচ্ছে যেটা বাংলাদেশের মার্কেটে আসলে আপনার এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 30 থেকে 35,000 টাকার কাছাকাছি। তবে এবার দেখারই পারা যে Oppo এই স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করে নাকি আনঅফিসিয়াল ভাবে আসে বাংলাদেশে। আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।